আমার দেশের জাতীয় সঙ্গীতটা যে ভাষায় লেখা, আসামের মুখ্যমন্ত্রী বলছেন সেই ভাষাকে যারা মাতৃভাষা বলে জানাবে তাদেরকে তাহলে বিদেশি নাগরিক বুঝে নিতে হয়। তাদেরকে বাংলা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করার চেষ্টা চলছে। এটা অলরেডি প্রক্রিয়াটা চালু হয়ে গেছে। আদৌ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে থাকবে কি না এই প্রশ্ন উঠে যাবে যদি এটা কোনো একজন রাজ্যের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, যিনি আইনগতভাবে নির্বাচিত, তিনি বলেন যে বাংলায় কথা বললে বুঝতে হবে যে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক। অ্যাবসেন্ট কথাবার্তা চলছে। 1912 সাল অব্দি পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের রাজধানীটা ছিল কলকাতায়, এই বাংলার বুকে। আর আজকে আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললে বুঝতে হবে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিক। এ কোন রাজত্ব চলছে? সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিও বলেছেন যে এমন সমস্ত নথিপত্র চাওয়া হচ্ছে যেটা ওরা 11টা ডকুমেন্টের একটা লিস্ট দিয়েছেন, যে সেটা আমার কাছেও নেই। তো সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি বলছেন যে ধরনের কাগজপত্র চাওয়া হচ্ছে নাগরিকত্ব প্রমাণের জন্য, এটা আজকে বিহারে হয়েছে, কালকে অন্য জায়গায় হবে। সে বিহারের প্রায় 1 কোটি শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা অন্যান্য রাজ্যে ছড়িয়ে আছে। যদি অফিসার বাড়িতেও আসেন তারা ফিজিক্যালি হাজির হয়ে ওই রকম দেখাতে পারবেন। কথা নয়, সরাসরি এনআরসি। ভুলপথেরা তো সফট করে বলা হচ্ছে। আপনার নাগরিকত্বের সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপনার ভোটাধিকার, অর্থাৎ দেশের শাসক আপনার মতামতের ভিত্তিতে নির্বাচিত হবে। ভারতবর্ষে একজন নাগরিকেরও ভোটাধিকার কেড়ে নেওয়া যেতে পারে, বিষয়টা সেইটা। এবং এই প্রতিরোধটা শুধু বাঙালির না, ভারতবর্ষের সমস্ত গরিব মানুষকে প্রতিরোধ থাকতে হবে। কারণ এইভাবে বেনাগরিক করে দেওয়ার চেষ্টা, এটা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে। এটা কেউ সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় পেয়েছে, রাজ্যসভায় পেয়েছে বলে যা ইচ্ছে তাই করতে পারেন। সংবিধান বলে একটা বস্তু আছে। ইভেন সুপ্রিম কোর্ট বা ইলেকশন কমিশনও সেটাকে ট্যাম্পল করতে পারে না। সুপ্রিম কোর্ট ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। সে সংবিধানের ওছি হতে পারে, তার মানে সে তার একদম খেয়াল খুশি মতো সংবিধানকে ব্যাখ্যা করে দেবে, সেটা মেনে নিতে হবে এরকম কোনো কথা নেই। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন পরিচালনা করা। তার দায়িত্ব এটা নয় যে নির্বাচন ভারতবর্ষের নাগরিক কে হবে না হবে সেটা ঠিক করা। কিন্তু ইলেকশন কমিশন কার্যত অনধিকার চর্চার দিকে এগিয়ে যাচ্ছে। ভুলপথে এনআরসি বা এনআরসি চালু হয়ে গেল। ভুলপথে তো নয়, সরাসরি এনআরসি। ভুলপথেরা তো সফট করে বলা হচ্ছে। আপনার নাগরিকত্বের সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপনার ভোটাধিকার, অর্থাৎ দেশের শাসক আপনার মতামতের ভিত্তিতে নির্বাচিত হবে। ভারতবর্ষে একজন নাগরিকেরও ভোটাধিকার কেড়ে নেওয়া যেতে পারে, বিষয়টা সেইটা। এই বিষয়টা হঠাৎ বিহারের নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে হয়তো সামনে এসেছে, কিন্তু এটা যবে থেকে সিএ লাগু হয়েছে বা তার পরের ধাপে ফরেনার্স অ্যাক্ট যেটা, সেটা যবে থেকে লাগু হয়েছে তবে থেকেই কিন্তু এই প্রসঙ্গটা সামনে এসেছে। অর্থাৎ সোজা কথায় হচ্ছে ভিত্তিবর্ষ 1970 হোক বা তারপরে যে কোনো সময় হোক, তাকে ধরে যে সমস্ত নতুন নতুন নথিপত্র চাওয়া শুরু হয়েছে, যে আপনি নাগরিক এটা প্রমাণ করতে হবে, তো সেইটা হচ্ছে মূল সংকট। এখন এইগুলো দাঁত নখ নিয়ে বেরিয়ে আসছে। বিহারের যে চেষ্টাটা, সেইটা একটা অ্যাবসার্ড চেষ্টা। এটা প্রমাণিত হয়ে গেছে যে প্রায় অসম্ভব একটা বিষয়। তো যেটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিও বলেছেন যে এমন সমস্ত নথিপত্র চাওয়া হচ্ছে যেটা ওরা 11টা ডকুমেন্টের একটা লিস্ট দিয়েছেন, যে সেটা আমার কাছেও নেই। তো সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি বলছেন যে ধরনের কাগজপত্র চাওয়া হচ্ছে নাগরিকত্ব প্রমাণের জন্য, এটা আজকে বিহারে হয়েছে, কালকে অন্য জায়গায় হবে। সেটা তো বলেও দিয়েছে সব জায়গায় হবে। তো সব জায়গায় হবে। তো এই যে স্পেশাল রিভিশন অফ ইলেকটোরাল রোল, সেখানে এই ধরনের ডকুমেন্ট চাওয়া, যেটা ভারতবর্ষের একটা বড় সংখ্যক জনতা এখন অবধি কিন্তু সমস্ত নথিপত্র গুছিয়ে রাখার মতো জায়গায় নেই, অর্থনৈতিক সামাজিক কারণেই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে বিহারের যে ইলেকশনাল রোলের টাইমলাইন সেট করা হয়েছে, বিহারের প্রায় 1 কোটি শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা অন্যান্য রাজ্যে ছড়িয়ে আছে। যদি অফিসার বাড়িতেও আসেন তারা ফিজিক্যালি হাজির হয়ে ওই রকম দেখাতে পারবেন না। তো এটাও খুব পরিষ্কার যে বেসিক্যালি মানুষকে বেনাগরিক করবার একটা চক্রান্ত, তার বাইরে কিছু না। আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের পুরনো যে 50-এর দশকের নাগরিকত্ব আইন, সেটাকেই বৈধতা দেওয়া উচিত। না, এর উদ্দেশ্য কি? মানে বেনাগরিক করার কথা বলছেন, উদ্দেশ্য কি হবে? একটা ইমিডিয়েট আশু লক্ষণ আছে, সেটা হচ্ছে যে এটাকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক মেরুকরণকে নিয়ে রাখা।
এটা প্রাথমিকভাবে বোঝা গেছিল, কিন্তু এখন তো যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র মুসলিমরা হচ্ছেন তা তো নয়, বহু হিন্দুও বেনাগরিক হয়ে যাচ্ছেন। আসামে যাদেরকে ডাউট ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল 90% তো হিন্দু ছিল। তো এই জায়গা থেকে এটা একটা বিষয়। আর একটা আশঙ্কা আছে, সেটা আমার কাছে কোনো পাথুরে প্রমাণ নেই, কিন্তু আমরা অতীতের অভিজ্ঞতা থেকে, অন্য দেশের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই ডিটেনশন ক্যাম্পে মানুষকে তো বসিয়ে খাওয়ানো হবে না, তাদেরকে বাধ্যতামূলক শ্রমে কাজে লাগানো হবে, যারা বেনাগরিক হিসেবে চিহ্নিত হবে। কোটি কোটি মানুষকে তো আর আপনি এখানে ওখানে ছেড়ে দিয়ে আসতে পারবেন না বিড়াল ছানার মতো। তো এদেরকে কার্যত সস্তা শ্রম, এদেরকে সাপ্লাই লাইন হিসেবে চিহ্নিত করার জন্য এটা একটা অন্যতম উদ্যোগ আমাদের মনে হচ্ছে। এটা বাঙালির জন্য কি চিন্তা, কারণ সর্বোচ্চ আদালতে কমিশনের আইনজীবী জানিয়েছেন এর পরবর্তীতে বাংলা সহ গোটা দেশে এই বিষয়টা করা হবে, অর্থাৎ এই রিভিশনটা দেওয়া করা হবে। সেক্ষেত্রে বাঙালির জন্য কি চিন্তা রয়েছে বলে মনে করছে? রিভিশন হওয়ার বহু আগে থেকেই বাঙালি বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে আক্রান্ত হচ্ছে। যেহেতু আক্রান্ত যারা হচ্ছেন তারা নিচু তলার মানুষ, ফলে অতটা হয়তো হইচই হচ্ছে না, কিন্তু তারা আক্রান্ত যারা হচ্ছেন তারা পরিযায়ী শ্রমিক, বাঙালি, বহু ক্ষেত্রে তারা সংখ্যালঘু। তাদেরকে বাংলা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করার চেষ্টা চলছে। এটা অলরেডি প্রক্রিয়াটা চালু হয়ে গেছে। তার সঙ্গে যদি এখানে এই বিহারে যেটা হয়েছে স্পেশাল রিভিশন অফ ইলেকটোরাল রোল, সেটা যদি পশ্চিমবঙ্গে শুরু হয় ওই ধরনের যদি তালিকা দিয়ে, যদিও সুপ্রিম কোর্ট কালকে বলেছে সুপ্রিম কোর্টকে যে আপনারা 3টে ডকুমেন্টকে কাউন্টের মধ্যে আনুন, অর্থাৎ ভোটার তালিকা, ভোটার কার্ড, আধার কার্ড এবং অথবা রেশন কার্ড। আপনারা যে 11টা ক্রাইটেরিয়া ঠিক করেছেন তার মধ্যে এই 3টেকে আরো যোগ করুন। সেটা এখনো ইলেকশন কমিশন কিছু জানায়নি। তো সেটা করলে পরামর্শ দিয়েছেন, পরামর্শ এখন অবধি তো কিছু সেটা বাধ্যতামূলকভাবে ইম্পোজ করেন, আমি সেটা বলছিলাম। তো তা যদি না হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, এবং শুধু পশ্চিমবঙ্গ না, এই যে ডকুমেন্টেশনের কথা বলছে, ভারতবর্ষের কোটি কোটি মানুষ ডকুমেন্টেশন খায় না মাকে সেটা বোঝেই না। আগে লোকে বুঝতো একমাত্র রেশন কার্ড আর ভোটার কার্ড, ইদানিং তার সঙ্গে আধার কার্ডটা বোঝে। এরপরে তার বার্থ সার্টিফিকেট, তার বাবার জন্মের পর্চা, তার বাড়ির দলিল কোথায়, এই এত কিছু জোগাড় করা, এটা ভারতবর্ষের বহু মানুষের, কোটি কোটি মানুষের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তো এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিপদটা হিংস্র, কারণ হচ্ছে যে আজকেই শুনছিলাম যে অসমের মুখ্যমন্ত্রী বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা যে কেউ যদি বাংলা ভাষায় কথা বলেন তাহলে বুঝতে হবে তিনি বিদেশি নাগরিক। এটা একটা অ্যাবসার্ড প্রপোজিশন। আমার দেশের জাতীয় সঙ্গীতটা বাংলায় লেখা, অথচ একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে বলছেন কেউ বাংলায় কথা বললে তাকে বিদেশি নাগরিক হিসেবে গণ্য করতে হবে। যে যে জাতীয় সঙ্গীত গাইবে হ্যাঁ, তাকে তাকে বাংলাদেশে বা বিদেশি বলে দিতে হবে। আমি সেটার মধ্যে আমি যাচ্ছি না, আমি খালি এই প্রশ্নটা তুলতে চাইছি যে আমার দেশের জাতীয় সঙ্গীতটা যে ভাষায় লেখা, আসামের মুখ্যমন্ত্রী বলছেন সেই ভাষাকে যারা মাতৃভাষা বলে জানাবে তাদেরকে তাহলে বিদেশি নাগরিক বুঝে নিতে হবে। তো এই যদি অবস্থা হয় তাহলে পরে ভারতবর্ষের গোটা সংবিধান প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। শুধু এটা বাংলা বাঙালির আর প্রশ্ন নেই, এটা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং তার সংবিধান আদৌ বাংলা বা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থাকবে কিনা সেই প্রশ্ন উঠে যাবে। বললেন আপনি? আদৌ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে থাকবে কিনা এই প্রশ্ন উঠে যাবে যদি এটা কোনো একজন রাজ্যের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, যিনি আইনগতভাবে নির্বাচিত, তিনি বলেন যে বাংলায় কথা বললে বুঝতে হবে যে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক। অ্যাবসেট কথাবার্তা চলছে। পশ্চিমবঙ্গ তো ভারতেরই অংশ। আমি তো 100বার তাই বলছি, শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ বলে নয়। আজকে ভারতবর্ষ বলতে যা বোঝায় সেটা তৈরি করার পিছনে পশ্চিমবঙ্গের অবদান রয়েছে। আজকে 1912 সাল অবধি পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের রাজধানীটা ছিল কলকাতায়, এই বাংলার বুকে। আর আজকে আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললে বুঝতে হবে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিক। এ কোন রাজত্ব চলছে? তো আন্দোলন সেই অর্থে দেখা যাচ্ছে না। মানুষরা বুঝতে একটু সময় লাগছে, কিন্তু হবে। কৃষি আইন যখন প্রথম লাগু হয়েছিল তখনই তো আর কৃষকরা ঝাঁপিয়ে পড়েনি, কিন্তু যে মুহূর্তে সেটা আস্তে আস্তে পার্কুলেট ডাউন করেছে, যখন বুঝতে পেরেছেন কৃষকরা কি হতে চলেছে, কৃষকরা প্রতিরোধ করেছেন। 1 বছর দিল্লি ঘেরাও করে রেখে দিয়েছে, তার বেশি। কৃষি বিল প্রত্যাহার করতে হয়েছে। আজকে বিহারের মানুষ বুঝছেন, বাংলার মানুষ বুঝছেন, সময় আসছে করে ভারতবর্ষের মানুষ বুঝবেন। বাংলার যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, তৃণমূল কংগ্রেস বলুন, বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল, কংগ্রেস,
বা বিজেপি, বঙ্গ বিজেপি, তারা সেই অর্থে রাস্তায় নামছে না, আন্দোলন করছে না বা সরব হচ্ছে না বিষয়টা নিয়ে? আমার ধারণা বিজেপি বাদে সবাইকে রাস্তায় নামতে হবে, টুডে আর টুমরো। এই তো আজকেই আমি খবর পেলাম উড়িষ্যাতে 444 জন বাংলাদেশি বলে চিহ্নিত করে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ওখানে সিপিএম, সিপিআই, সিপিআইএমএল এবং ফরওয়ার্ড ব্লক 4টে বাম দল একসঙ্গে আজকে কর্মসূচি নিয়েছে। আজকের খবর বলছি আমি তোমাকে। সুতরাং রাস্তায় নামছে না এটা ঠিক নয়, যতটা নামা জরুরি ততটা হয়তো পেরে উঠছে না। আর বিজেপি তো সমর্থন করছে, বিজেপির নামার প্রশ্ন নেই। না, বাঙালিদের নেতা হিসেবে উঠে বাংলা আসছেন বিজেপি তো শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য উঠে আসতে চাইলে কি হবে, তার দল তাকে উঠে আসতে দেবে না। শ্রমিক ভট্টাচার্যের পক্ষে তো দিল্লির হুকুমনামার বিরুদ্ধে গিয়ে পার্টি করা সম্ভব না। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করতে চাইছেন, সেই সময় বিভিন্ন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বাংলায় কথা বলার জন্য। তো বাঙালি অস্মিতাকে হাতিয়ার করতে হলে তো বাংলার মানুষের সাথে কথাটা বলতে হবে। সেই কণ্ঠস্বরটা কোথায় বিজেপি? সেটা কোথাও দেখা যাচ্ছে কি? তা যদি না থাকে তাহলে অস্মিতাকে হাতিয়ার করবে। অস্মিতাটা তো স্নো পাউডার না যে মেখে নিলে চলে যাবে। এটা তো কাজের মধ্যেই যে প্রমাণ করতে হবে যে আমি বাঙালির আক্রান্ত হলে তার পাশে থাকার চেষ্টা করছি। সেখানে ভূমিকা কোথায় আপনারা বলুন না। দাদা, দিল্লিতে একটা ঘটনা দেখা যাচ্ছে, কোচবিহারের থেকে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে যারা বস্তি এলাকায় থাকেন তাদের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, জল বন্ধ করে দেওয়া হচ্ছে। বসন্তকুঞ্জের ঘটনা, ওই জয়হিন্দ কলোনি বলে একটা কলোনি, মার্কিনার প্রান্তিক মানুষজন থাকেন। এবং শুধু তাই না, স্বাধীনতার আগে থেকে যে সমস্ত মানুষজনের বসতি সেগুলো ওখানে ওরা বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। 150 বছরের পুরনো বস্তি গুড়িয়ে দিয়েছে। বাঙালি শুধু বলে বাঙালিদেরটা তো জয়হিন্দ কলোনিতে সামনে এসেছে, ওখানে মূলত বাঙালিরা থাকেন বলে। কিন্তু উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশের গরিব মানুষ থাকে, বিহারের গরিব মানুষ থাকে, দিল্লিতে তাদের বসতিও গুড়িয়ে দেওয়া হয়েছে। 100 বছর 150 বছরের পুরনো বস্তি, মানে স্বাধীনতার আগে থেকে চলে আসা বস্তি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা তো চলছে। আমার ধারণা মানুষ প্রতিবাদ করবে। এরা একদম নিচুতলার মানুষ, প্রান্তিক মানুষ আক্রান্ত হচ্ছেন। আমাদের যে এলিটিস্ট মিডিয়া তাতে হেলদোলটা কম, একটু আধটু হইচই হয়ে থেমে যাচ্ছে, কিন্তু আক্রমণটা অনেক গভীরে।